ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমাদের অফলাইন ক্লাস অবধি আমরা যতটুকু পড়ছিলাম ওখান থেকেই কন্টিনিউ করব আজকে। সো আমি স্লাইডটা শেয়ার করি। ওকে, একটু ওয়েট, একটু সমস্যা করতেছে, পিসি হ্যাং করতেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা গতদিন আসলে অ্যাসিলারোমিটারটাও পড়ছিলাম, কিন্তু অ্যাসিলারোমিটার হয়তো অনেকে ঠিক মতো বুঝেন নাই, কারণ হচ্ছে আমার প্ল্যান ছিল আসলে কিছু ভিডিও ভিডিও দেখানো। ভিডিও দেখলে আপনারা আসলে ভালোভাবে আরো ক্লিয়ার হতে পারতেন। তো আমি যেটা করছি, অ্যাসিলারোমিটার থেকেই অনলাইন ক্লাসটা আসলে মানে কন্টিনিউ করতেছি। সো আমাদের ভিজুয়াল ফোর্স সেন্সর আমরা শেষ করছিলাম, এরপর অ্যাসিলারোমিটারে যদি আমরা আসি, আমাদের আমরা মূলত কি পড়তেছিলাম, আমরা হচ্ছে ন্যানো রোবট গুলাতে যে সেন্সর গুলা ইউজ করা হয় সেগুলো সম্পর্কে পড়তেছিলাম। এখন অ্যাসিলোমিটার এন্ড জাইরোস্কোপ দুই ধরনের সেন্সর ইউজ করা হয় ন্যানো রোবটে। এন্ড এগুলা জাস্ট ন্যানো রোবটেই ইউজ করা হয় না, এগুলাকে আমরা মোবাইল ফোন, আমাদের ট্যাব, অনেক অনেক ক্ষেত্রে আম, আমাদের সেন্সর যেগুলো আছে, স্পোর্টস ওয়াচ যেগুলো আমরা ইউজ করি, স্মার্ট ওয়াচ, এগুলোতেও কিন্তু ইউজ করি। তো দুইটার মধ্যে প্রথমটা যেটা, সেটার নাম হচ্ছে অ্যাসিলারোমিটার। এটা মূলত কি করে, এটা মূলত লিনিয়ার অ্যাসিলারেশন মেজার করে। লিনিয়ার অ্যাসিলারেশন, অ্যাসিলারেশন মানে ত্বরণ আমরা বুঝি। সহজ ভাষায় বলতে গেলে কোনো আহ, বেগ যে রেটে চেঞ্জ হয়, বেগ মানে ভেলোসিটি যে রেটে চেঞ্জ হয়, এটাকে ত্বরণ বলে। সো এটা লিনিয়ার অ্যাসিলারেশন মেজার করতে পারে। সো লিনিয়ার অ্যাসিলারেশন মানে আসলে কি বুঝায়, ধরেন আপনার কোনো একটা অবজেক্টের অ্যাসিলারেশনটা এই দিকে হচ্ছে, ওয়েট, হ্যাঁ এদিকে হচ্ছে, তাহলে এটা একটা লিনিয়ার অ্যাসিলারেশন। অথবা কোন একটা অ্যাসিলারেশন এভাবে হচ্ছে, এটা একটা লিনিয়ার অ্যাসিলারেশন। অথবা এভাবে হচ্ছে, না হলে এভাবে হচ্ছে। এই অ্যাসিলারেশন গুলো সে মূলত মেজার করতে পারে, লিনিয়ার অ্যাসিলারেশন যেগুলো আছে। এখন এরপরে এটার ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে, এটা একটা মাস স্প্রিং সিস্টেম ইউজ করে, যেটাকে বলা হয় মেমস টেকনোলজি নামে পরিচিত। এটা মেমস টেকনোলজিকে আমরা যদি ভেঙে বলি, তাহলে মেমস মানে হচ্ছে মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম। ওকে, মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম বলা হয় মেমসকে। তো এটা মাস অ্যান্ড স্প্রিং সিস্টেম নামে একটা টার্মিনোলজি ইউজ করে। তো এটার জিনিসটা আসলে কিরকম হয়, এটা হচ্ছে মাস আর স্প্রিং জিনিসটা কি, ধরেন একটা নির্দিষ্ট ভরের যদি একটা অবজেক্ট থাকে, এটা যদি একটা স্প্রিং এর সাথে কানেক্টেড থাকে, এরকম করে একটা স্প্রিং এর সাথে যদি এভাবে কানেক্টেড থাকে, এখন এটাকে যদি টেনে এনে আপনি যদি ছেড়ে দেন, তাহলে এটা কিন্তু আবার আগের জায়গায়, মানে এটা কিন্তু একটা অপোজিট সাইডে ফোর্স পাবে। সো এই যে আমরা ফোর্স অ্যাপ্লাই করে টেনে আনতেছি, অ্যান্ড যখন ছেড়ে দিচ্ছি তখন কিন্তু আবার এটা অপোজিট সাইডে একটা অ্যাসিলারেশন পাচ্ছে। সো এই যে থিওরিটা, এই থিওরিটাকে মূলত মাস স্প্রিং সিস্টেম বলা হয়। and এই থিওরিটাকে ইউজ করেই মূলত অ্যাসিলারোমিটার জেনারেট করা হয়, অ্যাসিলারোমিটার এই থিওরিটাকে ইউজ করে তৈরি করা হয়। সো এই যে ফোর্স, এই যে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, এটা মূলত হচ্ছে হতে পারে, ধরেন আপনি আপনার মোবাইল ফোনে গেম খেলতেছেন। মোবাইল ফোনে গেম খেলার সময় আপনি হচ্ছে মোবাইল ফোনটাকে একটা সাইডে সরাই ফেলছেন, তো একটা ফোর্স অ্যাপ্লাই করে সরাই ফেলছেন না? এই ফোর্স অ্যাপ্লাই করার কারণে কিন্তু একটা অ্যাসিলারেশন হয়েছে। সো এই অ্যাসিলারেশনটা সে মূলত আসলে মেজার করতেছে। সো when acceleration occurs, the tiny mass shift, tiny মাসটা শিফট করে, and this displacement is converted into an electrical signal। তো আসলে এখানে কি বলছে,
যখনই আমাদের অ্যাসিলারেশন হয়, ফর এক্সাম্পল এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছেন, এখানে কিন্তু একটা অ্যাসিলারেশন হচ্ছে। এই অ্যাসিলারেশনটা হওয়ার কারণে, অপোজিট সাইডে যে অ্যাসিলারেশনটা হচ্ছে এটা হওয়ার কারণে এই যে মাসটা ছিল এটা কিন্তু জায়গা পরিবর্তন করবে। ঠিক আছে, এই ভরটার কিন্তু একটা শিফট হবে। এই শিফট বা ডিসপ্লেসমেন্ট যদি আমরা বলি, এই ডিসপ্লেসমেন্টটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে অ্যানালাইজ করা হয় অ্যাসিলারোমিটারের মধ্যে। ঠিক আছে, এন্ড পরে এটাকে ইউজ করা হয়। ইলেকট্রিক্যাল সিগন্যালে যেহেতু এটাকে কনভার্ট করা হচ্ছে, অবশ্যই আমরা এটাকে আমাদের ডিভাইস বা আমাদের রোবট এগুলাতে কিন্তু আমরা ইউজ করতে পারবো। সো মূলত আমাদের কোয়াড্রেন্ট জেনারেলি তিনটা হয়, এক্স, ওয়াই, জেড ডিরেকশন, তিন ধরনের আমাদের ডিরেকশন থাকে। তো অ্যাসিলারোমিটার দিয়ে তিনটা অ্যাক্সিসে আসলে আমরা লিনিয়ার অ্যাসিলারেশন মেজার করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি বলি, ওয়েট, ফর এক্সাম্পল আমাদের অ্যাক্সিস হচ্ছে তিনটা, এরকম তিনটা অ্যাক্সিস। সো এটা ধরলাম আমাদের এক্স অ্যাক্সিস, ওকে। তো আমরা এই অ্যাসিলোমিটার দিয়ে এক্স অ্যাক্সিসে কোনো লিনিয়ার মোশন হলে সেটা মেজার করতে পারি। এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, সেক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো লিনিয়ার মোশন হলে বা লিনিয়ার অ্যাসিলারেশন হলে সেটা মেজার করতে পারি, অথবা জেড অ্যাক্সিস বরাবর কোনো লিনিয়ার অ্যাসিলারেশন হলে সেটা মেজার করতে পারি। একসাথে আসলে সব অ্যাক্সিসে মেজার করানো যায় না, যে কোনো একটা অ্যাক্সিসে আসলে মেজার করতে হয় এই অ্যাসিলারোমিটার দিয়ে। ওকে, এরপরে আরো কি কি কাজে আসলে এটাকে ইউজ করা হয়। আচ্ছা, তার আগে বলে রাখি, আপনারা জিনিসটাকে এত টাফ অথবা কমপ্লেক্স চিন্তা ভাবনা না করে জাস্ট সিম্পলি চিন্তা ভাবনা করেন যে এটা দিয়ে আমরা লিনিয়ার কোনো মোশন, এটা যদি আহ, সরল রৈখিক যে আমরা বেগ বলি সেগুলো মূলত মেজার করতে পারি। এছাড়াও আরো অনেক কাজে এটাকে ইউজ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে এটা টিল্ট ডিটেকশনে ইউজ করা যায় এটাকে। আপনি চাইলে এটাকে টিল্ট ডিটেকশনে ইউজ করতে পারবেন। এখন টিল্ট জিনিসটা আসলে কি? টিল্ট জিনিসটাকে আমরা একটা খুব ভালো একটা এক্সাম্পলের মাধ্যমে কিন্তু দেখাইতে পারবো। যেমন ধরেন, এখানে যদি একটু দেখেন, দুই ধরনের জানালা থাকে। জেনারেলি আমরা দেখি দুই ধরনের উইন্ডো থাকে, একটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে এভাবে এনে আবার এভাবে অফ করা যায়। ঠিক আছে, মানে হচ্ছে ঘুরাই এনে অন করে অফ করা যায়। আরো কিছু জানালা থাকে যেটা হচ্ছে এরকম টিল করা যায়, এই সাইডটা যদি এভাবে নামানো যায় দেন এই সাইডটা এদিকে উঠে যায়। ঠিক আছে, এই উইন্ডো গুলাকে বলা হয় টিল্ট উইন্ডো, এন্ড এটা এই মোডটার নাম হচ্ছে টিল্ট মোড। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখেন, এই দিকে আনছেন যেহেতু, এইদিকে যেহেতু টেনে আনতেছেন এদিকে একটা লিনিয়ার মোশন হচ্ছে, আবার ওইদিকে যেহেতু যাচ্ছে এদিকে একটা লিনিয়ার মোশন হচ্ছে। তো মানে লিনিয়ার অ্যাসিলারেশন অথবা মোশন যাই বলি না কেন সেটা হচ্ছে। তো এই টিল্টটাকে মূলত চাইলে আপনি মেজার করতে পারবেন এই অ্যাসিলারোমিটার দিয়ে। সো এটা আমাদের রোবটে অবশ্যই অনেক কাজে লাগে। রোবটের কি কি কাজে লাগে আগে দেখি। এটা যেহেতু আমরা রোবোটিক্স নিয়ে যেহেতু পড়তেছি, তাহলে রোবটের কোথায় কোথায় এটাকে ইউজ করা যায়। রোবটে মোশন ডিটেক্ট করতে ইউজ করতে পারি আমরা, ভাইব্রেশন ডিটেক্ট করতে ইউজ করতে পারি, দেন অরিয়েন্টেশন ডিটেক্ট করতে ইউজ করতে পারি। এই তিনটা কাজে মূলত আমরা ইউজ করতে পারি। ভাইব্রেশনের বিষয়টা আপনাদের ক্লাসে মেবি বলছিলাম, ভাইব্রেট কিন্তু একটা লিনিয়ার মোশন বরাবর হয়, যেমন হচ্ছে এভাবে ভাইব্রেট হয়, এভাবে কিন্তু ভাইব্রেট হয়। সো এগুলো কিন্তু একটা লিনিয়ার মোশন, ওকে। সো ভাইব্রেশনের যে বিষয়টা, এটাও কিন্তু আমরা চাইলে অ্যাসিলারোমিটার দিয়ে মেজার করতে পারি। এরপরে মোবাইল ফোনে এটাকে স্ক্রিন রোটেশন অ্যান্ড স্টেপ কাউন্টিং হিসাবে ইউজ করা হয়। স্ক্রিন রোটেশনের যে বিষয়টা, যেটা আমরা টিল্ট মোডের যে বিষয়টা কনসেপ্টটা দেখলাম না, এটা কিন্তু আসলে স্ক্রিন রোটেশনের কনসেপ্টটা। যেমন আপনার মোবাইল ফোনটা এরকম আছে, এখন এটা রোটেট হয়ে এরকম হয়ে যাবে, এটা রোটেট হয়ে আপনি হচ্ছে কিভাবে ঘোরাবেন, ফোন যখন নেই আমরা, রোটেশন যখন করাবেন তখন এদিকে এই সাইড আনবেন, এদিকে ওই সাইড আনবেন, তাই না? এটা কিন্তু একটা টিল্ট মোড, ওকে। সো এই যে টিল্ট মোডে কোনো স্ক্রিন রোটেশন টোটেশন এগুলা, এগুলো সবগুলা কিন্তু অ্যাসেলারোমিটার দিয়ে মেজার করানো যায়, ওকে। দেন অ্যারোস্পেসে এটাকে ইউজ করা যায়। জিপিএস সিস্টেমের নেভিগেশন, উইদাউট জিপিএস যখন আমরা নেভিগেট করতে চাই কোনো অবজেক্ট অথবা কোনো লোকেশন, তখন হচ্ছে আমরা অ্যারোস্পেসে এই অ্যাসিলারোমিটারকে ইউজ করতে পারবো। অ্যাসিলারোমিটার একটা সেন্সর, এই সেন্সরগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা গুগলে সার্চ করলে এই ধরনের সেন্সরগুলো দেখতে পারবেন। এই অ্যাসিলারোমিটারের সেন্সরটা দেখতে এরকম হয়, আর অনেক ধরনের সেন্সর থাকে অ্যাসিলারোমিটারের, তার মধ্যে একটা হচ্ছে এটা, ওকে।
সো আমরা আহ, এরপরে ক্যাপাসিটিভ অ্যাসিলারোমিটার নামে একটা টপিক আমরা দেখছিলাম, আপনাদের যদি মনে থাকে। ক্যাপাসিটার অ্যাসিলারোমিটার টপিকটা আপনাদেরকে আমি স্লাইডে দেখাইছিলাম, হয়তো অনেকে বুঝেন নাই। আজকে আমরা ভিডিও দেখে পুরো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাব। ওকে। ওকে, সো আমরা ভিডিও দেখবো এখন। ক্যাপাসিটিভ অ্যাসিলারোমিটার মূলত কিভাবে কাজ করে, পুরো জিনিসটা আসলে কিভাবে তৈরি করা হয়। প্রথমে আমরা কনস্ট্রাকশন দেখবো, ক্যাপাসিটিভ অ্যাসিলারোমিটারের কনস্ট্রাকশনটা মূলত কি। এটা হচ্ছে ক্যাপাসিটিভ অ্যাসিলারোমিটারের পুরা কনস্ট্রাকশনটা। এখানে দেখবেন এই দুই সাইডে এটা অ্যান্ড এই সাইড, এরপর নিচের দিকে এরকম সাইড আছে, দুইটা স্ট্রাকচার আছে, মাঝে দিয়ে অরেঞ্জ কালারের একটা স্ট্রাকচার আছে। এরপর ডানে বামে ব্লু অ্যান্ড আকাশি কালারের বিভিন্ন স্ট্রাকচার আছে। এগুলা মূলত কি, সবগুলো আমরা এখন দেখবো। ওকে, সো ফার্স্ট অফ অল অরেঞ্জ কালারের যে স্ট্রাকচারটা ছিল এটার নাম হচ্ছে প্রুফ মাস। এটাকে বলা হয় প্রুফ মাস নামে। এই স্ট্রাকচারটা হচ্ছে মুভেবল, এটা মুভ করতে পারে, সামনে পিছনে মুভ করতে পারে। ওকে, এই যে এটা যে ফিঙ্গারটা, এই যে প্রুফ মাসে, এটা কিন্তু এভাবে 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 এভাবে, আপনারা আমার কার্সরটা দেখিয়েন, এভাবে এভাবে মুভ করতে পারে, সামনে পিছনে মুভ করতে পারে। And এই যে ফিঙ্গার গুলো আছে না, এই বডির চারপাশে যে এরকম ছোট ছোট ইয়ে বের হইছে ডানে বামে, এগুলাকে বলা হয় সেন্স ফিঙ্গার। এগুলোরও কাজ আছে, এগুলো আমরা দেখবো। এরপর এই যে স্ট্রাকচারটা, এই যে উপরে আর নিচে যে স্ট্রাকচারটা, এটাকে ডাকা হয় সাবস্ট্রেট নামে। পুরো স্ট্রাকচারটা, বডিটা, দেখেন এভাবে মুভ করতে পারে। আমি যে মুভের কথাটা বললাম না, এইভাবে মুভ করতে পারে সামনে পিছনে এভাবে। স্ট্রাকচারটা মুভ করতে পারে, সাবস্ট্রেটটা এভাবে কিন্তু মুভ করতে পারে। এরপর আরো কি কি থাকে। ওকে, ইলেকট্রোড থাকে। এই যে ব্লু অ্যান্ড আকাশি কালারের যে স্ট্রাকচারটা, এটার নাম হচ্ছে ইলেকট্রোড। ইলেকট্রোড কি আমরা জানি হোপফুলি। সো ইলেকট্রোড থাকে, এটা কিন্তু এই প্রুফ মাসের সাথে সেন্স ফিঙ্গারের সাথে কিন্তু কানেক্টেড থাকে, দেখেন। এন্ড ইলেকট্রোড গুলা কিন্তু মুভেবল না, স্টেশনারি, এগুলো এক জায়গায় ফিক্স থাকে। কিন্তু প্রুফ মাস আর সেন্স ফিঙ্গার এগুলো কিন্তু সামনে পিছনে ওঠানামা করে। ওকে, দেখেন, এই দেখেন আমি যেটা কথা বলে যাচ্ছি, দেখেন সামনে পিছনে ওঠানামা করছে। সামনে যদি আরেকবার দেখি, এই দেখেন সামনে পিছনে এরকম ওঠানামা করে। আমি আসলে এই মুভমেন্টের কথা মূলত আপনাদেরকে বলছিলাম। ওকে, সামনে পিছনে ওঠানামা করতেছে। তাহলে এই যে আমি আরেকটা জিনিস বলি এখানে, এই যে সামনে পিছনে যে ওঠানামা যে করতেছে না, এই ওঠানামাটাকেই মূলত কাজে লাগানো হয়। যেমন এই যে ইলেকট্রোড গুলো আছে না, এই ইলেকট্রোড গুলোর সাথে সেন্স ফিঙ্গারের কিন্তু ডিরেকশনের একটা চেঞ্জ হচ্ছে। মানে আহ, এই কন্ডিশনে দেখেন, এই কন্ডিশনে এই সেন্স ফিঙ্গার আর ইলেকট্রোড গুলা কিন্তু ডিস্টেন্স কিন্তু কম। আবার যদি অন্য কন্ডিশনে বলি, এই কন্ডিশনে এই সেন্স ফিঙ্গারের সাথে এই ইলেকট্রোড গুলোর ডিস্টেন্স কিন্তু বেশি, আবার এটার সাথে এটার ডিস্টেন্স কম। সো এই যে ডিস্টেন্সের একটা তারতম্য এখানে জেনারেট হচ্ছে, এটাকেই মূলত আমরা কাজে লাগাইতে পারি ক্যাপাসিটিভ অ্যাসিলারোমিটার ইউজ করার জন্য। কিভাবে কাজে লাগাইতে পারি আমরা একটু দেখবো একটু পরে। ওকে, এখন দেখবো হচ্ছে আমরা কিভাবে ক্যাপাসিটিভ অ্যাসিলারোমিটার বা ক্যাপাসিটেন্সের কনসেপ্টটা এখানে নিয়ে আসতে পারি। সো ক্যাপাসিটর কিভাবে তৈরি করা হয়, যখন দুইটা ইলেকট্রোডের মাঝে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে তখনই তো ক্যাপাসিটি বা ক্যাপাসিটেন্স তৈরি করা হয়, তাই না? এন্ড এটা সূত্র হচ্ছে সি ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি। এখানে ডি হচ্ছে দুইটা ইলেকট্রোডের মাঝে দূরত্ব, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এপসাইলন হচ্ছে এটাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলা হয়, আর সি হচ্ছে ক্যাপাসিটেন্সের ভ্যালু। ওকে, সো ডি মানে হচ্ছে এই দুইজনের দূরত্বের যদি মান বাড়ে তাহলে ক্যাপাসিটেন্সটা কমবে, দূরত্ব যদি কমে ক্যাপাসিটেন্সটা বাড়বে। Okay, এই কনসেপ্ট আমরা প্রায় সবাই জানি মোটামুটি। ওটাই এখানে দেখানো হচ্ছে, কমলে ক্যাপাসিটেন্স বাড়তেছে, আর যদি বাড়ে তাহলে হচ্ছে কমবে। ঠিক আছে। ওকে, দেন
আচ্ছা, এখন আমরা যদি দুইটা ইলেকট্রোড ইউজ না করে আমরা যদি এখন তিনটা ইলেকট্রোড ইউজ করি, এরকম যদি আমরা তিনটা ইলেকট্রোড ইউজ করি, তখন ওটাকে বলা হয় ডিফারেনশিয়াল ক্যাপাসিটর। ঠিক আছে? তখন ওই জিনিসটার নাম হচ্ছে ডিফারেনশিয়াল ক্যাপাসিটর। এই ডিফারেনশিয়াল ক্যাপাসিটর গুলাতে দুই ধরনের ক্যাপাসিটেন্স ভ্যালু আমরা পাবো। একটা হচ্ছে লাস্টের যে ইলেকট্রোড আছে আর মাঝে যে ইলেকট্রোড আছে, এদের মধ্যে এক ধরনের ক্যাপাসিটেন্সের ভ্যালু জেনারেট হবে। এন্ড মাঝের ইলেকট্রোড আর প্রথম উপরের যে টপের যে ইলেকট্রোডটা আছে, এটার মধ্যে এক ধরনের ক্যাপাসিটেন্সের ভ্যালু জেনারেট হবে। সো এটাই মূলত এখানে দেখানো হচ্ছে। দুই ধরনের ক্যাপাসিটেন্সের ভ্যালু আমরা পাবো। ওকে। সো এখানে আমরা এই যে এই জায়গাতে আমরা এটা টি আর বি মানে টপ অ্যান্ড বটম বোঝাচ্ছে। বটম মানে হচ্ছে নিচে, টপ মানে হচ্ছে উপরের দিকে। বটমের যে ক্যাপাসিটেন্স ভ্যালুটা এটা হচ্ছে এই এই দুইজনের মধ্যে আমরা পাবো, অ্যান্ড টপের যে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা এই দুইজনের মধ্যে পাবো। যেহেতু ক্যাপাসিটেন্সের ভ্যালু আছে, অবশ্যই এই দুইজনের মধ্যে তো ডিস্টেন্স একটা আছে না? এই দুইজনের মধ্যে কি ডিস্টেন্স আছে? এখন আপনারাই বলেন, যখন এই মাঝের যে ইলেকট্রোডটা আছে এটা যদি নিচেরটার খুব কাছাকাছি চলে আসে, তখন উপরেরটার সাথে মাঝেরটার দূরত্ব কিন্তু বাড়বে, তাই না? মাঝেরটা যদি নিচেরটার কাছাকাছি চলে আসে, তখন এই দুইজন নিচেরটা আর মাঝেরটার দূরত্ব কমবে, কিন্তু উপরেরটার সাথে মাঝেরটার দূরত্ব কিন্তু বেড়ে যাবে। তো নিচেরটার সাথে মাঝেরটা যেহেতু দূরত্ব কমছে, দ্যাট মিনস এখানে কিন্তু ক্যাপাসিটেন্সের ভ্যালুটা বেশি হবে। আর উপরেরটার সাথে মাঝেরটা যেহেতু দূরত্ব বেড়ে গেছে, তখন কিন্তু এই 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 দুইজনের মধ্যে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কম হবে। এই থিওরিটাই মূলত এখন এখানে দেখানো হবে। দেখেন, সবাই ভালো করে দেখিয়েন। দেখছেন? এখন হচ্ছে মাঝেরটা নিচেরটা কাছাকাছি না? তখন এখানে কিন্তু ডিস্টেন্সটা কি, বটমের যে ডিস্টেন্স এটা কিন্তু কমে গেছে। বাট এদের ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কিন্তু বেড়ে গেছে, কারণ আমরা জানি পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইনভার্স রিলেশনশিপ। ওকে। ওকে। আর অপোজিটে অপোজিটে কি হচ্ছে, এদের উপরেরটা আর মাঝেরটার মধ্যে ডিস্টেন্স বেড়ে গেছে, দ্যাটস ওয়াই ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু কি কমে গেছে। ওকে ওকে। এরপরে এরপরে এই জিনিসটাকে আমাদের ওই যে স্ট্রাকচারটা ছিল না আমাদের, ওই স্ট্রাকচারের মধ্যে কিন্তু ইউজ করানো যায়। এটা কি ছিল? এটা আমাদের সেই স্ট্রাকচারটা ছিল না? এই মাঝের যে কমলা কালারের জিনিসটা, এটা ছিল কি সেন্স ফিঙ্গার, আর বডিটা হচ্ছে প্রুফ মাস। আর এই যে সেন্স ফিঙ্গার এটা কিন্তু কি মুভ করতে পারে, সামনে পিছনে মুভ করতে পারে। আর এই যে ইলেকট্রোড নীল কালার আর কি আকাশি কালারের যে জিনিসগুলো, এগুলো কিন্তু কি ইলেকট্রোড ছিল। এখন আপনারাই চিন্তা করেন, এই যে মাঝের যে সেন্স ফিঙ্গার গুলা, এটা যদি সামনে পিছনে মুভ করতে পারে, তখন যখন এইটার নিচের দিকে আসবে, তখন কিন্তু নিচের যে ইলেকট্রোড আর এই যে কমলা কালারের যে প্রুফ সেন্স ফিঙ্গার, এদের মধ্যে দূরত্ব কিন্তু কমে যাবে। বাট উপরের যে ইলেকট্রোড আর সেন্স ফিঙ্গারের মধ্যে দূরত্ব কিন্তু তখন বেড়ে যাবে, যখন এই সেন্স ফিঙ্গারটা এটার কাছাকাছি চলে আসবে। ওকে। তো আমার কার্সর দেখে দেখে পড়িয়েন, তাহলে কিন্তু আপনাদের জন্য ইজি হবে। তো জিনিসটা এখন দেখানো হবে এখানে। দেখেন, যেহেতু এটা চেঞ্জ হয়, এটা কিন্তু চেঞ্জ হয়, তাহলে ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। তো দেখেন, এখন কিন্তু এই প্রুফ মাসটা এই উপরের ইলেকট্রোডের কাছাকাছি, তখন এদের মধ্যে ডিস্টেন্স কিন্তু কম। ডিস্টেন্স কম মানে এদের ক্যাপাসিটেন্সের ভ্যালু বেশি। আর নিচেরটা ইলেকট্রোডের সাথে এটা কিন্তু দূরত্ব বেশি, দ্যাটস এদের ক্যাপাসিটেন্সের ভ্যালু কম। ওকে। এভাবেই মূলত অ্যাসিলারোমিটারটা কাজ করে, এই ক্যাপাসিটেন্সের ভ্যালুর উপর ভিত্তি করে আপনার অ্যাসিলারোমিটারটা কাজ করে। এই ডিফারেন্সিয়াল ক্যাপাসিটেন্স থেকে আমরা যে ভ্যালুটা পাবো, এই ডিফারেন্সিয়াল যে ক্যাপাসিটেন্সের যে ভ্যালুটা পাবো, এটাকে আমরা চার্জ অ্যাম্প্লিফিকেশনে সেন্ড করি। যেহেতু এখানে ভ্যালুগুলো খুবই ছোট হয়, তো আমরা এটাকে অ্যাম্প্লিফাই করি। অ্যাম্প্লিফাই করে বড় ভ্যালুতে কনভার্ট করি, যাতে করে আমাদের অ্যানালাইজ করতে সুবিধা হয়। দেন এটাকে সিগন্যাল কন্ডিশনিং এ সেন্ড করা হয়। এগুলো প্রত্যেকটা স্টেপ, মূলত কিভাবে আপনি একটা এক্সাক্ট একটা অ্যাসিলারোমিটারের জন্য এক্সাক্ট ভ্যালু পাবেন, সেটা করার জন্য কি কি স্টেপ এখানে ফলো করা হয় তা দেখানো আছে। এন্ড লাস্টে হচ্ছে, এরপরে হচ্ছে আপনার সিগন্যাল কন্ডিশনিং এর পরে ফিল্টারে সেন্ড করা হয়, লো পাস ফিল্টারে সেন্ড করা হয়, যাতে করে লো যে ভ্যালুগুলো এটা পাস হয়, আর হায়ার ভ্যালুগুলো যাতে না পাস হয়।
অ্যান্ড লাস্টে এটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা হয়। অবভিয়াসলি আমরা যখন কাজ করব ডিজিটাল কম্পিউটার নিয়ে, যেহেতু কাজ করব আমরা, অ্যানালাইজ যেহেতু কম্পিউটারে করব, আমাদের ডিজিটাল সিগন্যাল প্রয়োজন, আমাদের ডিজিটাল সিগন্যাল অ্যানালাইজ করতে হবে। সো এক্ষেত্রে আমাদের কনভার্সনটা মূলত ডিফারেন্সিয়াল ক্যাপাসিটেন্স থেকে কিভাবে আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে পারি পুরা প্রসেসটার মাধ্যমে এখানে আপনার ওই ফ্লো চার্ট দিয়ে দেখানো হয়েছে। সো আপনারা এটা, এই ফ্লো চার্টটা ভালো করে, একদম ভালো করে পড়বেন। আমি এটা আপনাদের ওই স্লাইডে অ্যাড করে দিচ্ছি, আমি অ্যাড করতে ভুলে গেছিলাম এটা। এই জিনিসটা আপনাদের স্লাইডে অ্যাড করে দিচ্ছি। ওকে, সো আমি অ্যাড করে দিব, সমস্যা নাই। সো এটাই মূলত এখানে আমি আপনাদের স্লাইডে পুরা স্লাইড জুড়ে এই জিনিসটা আসলে এখানে দেখাইছি। মূলত কি ডিফারেন্সিয়াল ক্যাপাসিটেন্স কি, ক্যাপাসিটি ব্যাসিলারমিটার কিভাবে কাজ করে। ওকে, আশা করি আপনারা বুঝছেন এই জিনিসটা। না বুঝলে আমাকে অবশ্যই ক্লাসে এসে কোশ্চেন করিয়েন, বা আলাদা মেসেজ দিয়ে কোশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই। ওকে, এরপরে আমাদের নেক্সট টপিক ছিল হচ্ছে জাইরোস্কোপ। অ্যাসিলারোমিটারটা কি করে? লিনিয়ার মোশন ডিটেক্ট করে, মানে সোজাসুজি কোনো যদি মোশন হয় সেক্ষেত্রে অ্যাসিলারোমিটারটা কাজ করে। এরপরে জাইরোস্কোপ যেটা করে, জাইরোস্কোপ হচ্ছে কোন একটা অবজেক্ট কত দ্রুত ঘুরতেছে অথবা কোন ডিরেকশনে এটা রোটেট করতেছে ওইটা মেজার করতে পারে। ওকে, কোন একটা অবজেক্ট, আহ, কোন একটা জিনিস, অবজেক্টই বলি আমি, কোন একটা অবজেক্ট কত দ্রুত, মানে কত ফাস্ট, কত দ্রুত ঘুরতেছে, আর কোন ডিরেকশনে ঘুরতেছে, ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ, এগুলা মূলত মেজার করতে পারে আমাদের জাইরোস্কোপ। এন্ড এটা তিনটা অ্যাক্সিসে, উইথিন থ্রি অ্যাক্সিস এটা একসাথে মেজার করতে পারে। আমাদের যে তিনটা অ্যাক্সিস আছে না, এই তিনটা অ্যাক্সিসে একসাথে সে কিন্তু ভ্যালুগুলা মেজার করতে পারে। এটা হচ্ছে জাইরোস্কোপের কাজ। সো এটা কিভাবে কাজ করে? সো চিন্তা করেন আমাদের যে ওই লাটিম, আমরা ছোটবেলায় যারা লাটিম খেলছি না, লাটিম যারা ঘুরাইছি, সো টয় টপ, লাটিমকে আপনি যখন হচ্ছে একটা সুতা দিয়ে এভাবে টান দিয়ে ঘুরাইতে দিবেন, ওটা কিন্তু কন্টিনিউয়াসলি ও হচ্ছে ঘুরতে থাকে, কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে অ্যান্ড ট্রাই, চেষ্টা করে যাতে হচ্ছে যে ওটা কনস্ট্যান্ট ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, যতক্ষণ না পর্যন্ত ওর ঘূর্ণন শক্তি কমে যাচ্ছে বা কোনো বাধা পাচ্ছে অথবা কোনো ঘর্ষণ, ওখানে ঘর্ষণের কারণে ওর আস্তে আস্তে ঘোরাটা কমে যায়। সো জাইরোস্কোপও হচ্ছে ওই যে ঘূর্ণনটা, ওই টাইপের ঘূর্ণনগুলো সে কিন্তু ডিটেক্ট করতে পারেন, মেজার করতে পারেন, কোন ডিরেকশনে ঘুরতেছে ওইটাও কিন্তু সে বুঝতে পারে। ঠিক আছে, when the device rotates, the gyro detects the change। যখন হচ্ছে কোনো ডিভাইস রোটেট করে, ধরেন গেম খেলার সময় অথবা আহ, আমাদের ড্রোনে অথবা রোবটে কোনো অবজেক্ট যখন রোটেট করতেছে অথবা আহ, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরতেছে, সেই জিনিসগুলাই জাইরোস্কোপের মাধ্যমে আমরা চাইলে ডিটেক্ট করতে পারি। জাইরোস্কোপের খুব ভালো একটা উদাহরণ হচ্ছে কম্পাস। আমাদের ফোনে যে কম্পাস থাকে না, কম্পাস হচ্ছে জাইরোস্কোপের খুব ভালো একটা উদাহরণ। কিন্তু আপনারা এটা দেখতে পারেন অনেক ফোনে কিন্তু কম্পাস এই কাজ করে না, তো সেক্ষেত্রে ওই ফোনগুলোতে কিন্তু জাইরোস্কোপ নাই। ওকে, হোয়াট ইট মেজার, কি মেজার করে? দুই ধরনের ভ্যালু সে মেজার করে, একটা হচ্ছে কত দ্রুত ঘুরতেছে, দ্যাট মিন স্পিড, রোটেশনাল স্পিড মেজার করতে পারে, অ্যান্ড ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে মানে রোটেশনাল ডিরেকশন সে মেজার করতে পারে। এই দুটো জিনিসই বললাম, কত দ্রুত মানে রোটেশনাল স্পিড মেজার করতে পারে, অ্যান্ড অ্যান্ড দ্য আদার আদার থিং ইজ ইট ক্যান মেজার ইউর রোটেশনাল ডিরেকশন। এটার এক্সাম্পল হচ্ছে, দ্য এক্সাম্পলস আর, এটাকে আমরা ফোনে ইউজ করতে পারি গেমিং অ্যান্ড স্ক্রিন রোটেশনের ক্ষেত্রে, ড্রোনে ইউজ করতে পারি ব্যালেন্স রাখার জন্য, বাতাসের মধ্যে ব্যালেন্স রাখার জন্য। যে ধরেন ড্রোনটা যখন কোনো বাতাসের আহ বেশি বেগ পেয়ে যাবে, বাতাসে ধাক্কা পাবে, তখন এটা যখন রোটেট করবে তখন ইনস্ট্যান্ট এটা যাতে ব্যালেন্স করতে পারে, ওই জিনিসটা এই জাইরোস্কোপ দিয়ে মূলত মেজার করা হয়। কারেন্ট রোবটে ইউজ করা হয়।
ওকে, টু নো ইফ দে আর টার্নিং অর টিল্টিং। সো টিল্টিংটা আমরা মেজার করি কি দিয়ে, আপনাদের মনে আছে? অ্যাসিলারোমিটার দিয়ে আমরা পড়ছি। আর টার্নিংটা মেজার করে হচ্ছে আমাদের জাইরোস্কোপ দিয়ে। সো অ্যাসিলারোমিটার যেহেতু একটা সেন্সর, জাইরোস্কোপও কিন্তু একটা সেন্সর। সো এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো কিন্তু আপনার গুগল টুগলে সার্চ দিলে বাংলাদেশের রোবোটিক্স বিডি, রোবোশপ, অনেক জায়গা থেকে আপনারা কিনতে পারবেন। ইভেন সিলেটের লোকাল মার্কেটেও কিন্তু কিনতে পাওয়া যায়। ঠিক আছে। ওকে, সো আমরা এখন যে জিনিসটা দেখবো, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখবো। সেটা হচ্ছে, বললাম না যে জাইরোস্কোপ একসাথে তিনটা অ্যাক্সিসেই রোটেশন মেজার করতে পারে। এই জিনিসটা কেমনে পসিবল? এই জিনিসটা একটু অদ্ভুত লাগতেছে না? ধরেন আপনাদের তিনটা অ্যাক্সিস আছে, এইটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তাই না? হয় এটাতে মেজার করা পসিবল, না হয় এটাতে মেজার করা পসিবল, আদারওয়াইজ এটাতে মেজার করা পসিবল। একসাথে তিনটা অ্যাক্সিসে কিভাবে মেজার করা পসিবল? এই জিনিসটা কিন্তু জাইরোস্কোপ অ্যাকচুয়ালি করে। ঠিক আছে। এন্ড আমরা এই টপিকটা এখন দেখবো যে এই যে তিনটা অ্যাক্সিসে যে রোটেশন হয়, এই তিনটা অ্যাক্সিসে রোটেশনের আলাদা আলাদা নাম আছে কিন্তু। ওকে। সো এটার একটা ভিডিওর মাধ্যমে আমরা জিনিসটা একটু ক্লিয়ার হব। আমি একটা ভিডিও দেখবো এখন। ওকে। ওকে, এখানে একটা প্লেন আছে। প্লেন দিয়ে জিনিসটা বোঝা আসলে ইজি। সো প্লেনের এখানে তিনটা অ্যাক্সিস দেওয়া আছে। ওকে। এই এই অ্যাক্সিসটা, এই যে সোজা যে অ্যাক্সিসটা, গ্রিন কালারের যে অ্যাক্সিসটা, এটা আর একটা নাম হচ্ছে রোল, RO, রোল অ্যাক্সিসও বলা হয়। এই বাকি নামটা পড়ার দরকার নেই, আপনারা সহজগুলাই পড়িয়েন। এই অ্যাক্সিসটার নাম হচ্ছে রোল অ্যাক্সিস। তারপর এই যে জেড অক্ষ বরাবর যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটার নাম হচ্ছে ইও ইও অ্যাক্সিস, YAW, ইও অ্যাক্সিস। ওকে। অ্যান্ড রেড কালারের যে অ্যাক্সিসটা, এটাকে বলা হয় পিচ, PITCH। তো এটাকে যদি পুরোটা বলি, পিচ, রোল অ্যান্ড ইও, পিচ, রোল অ্যান্ড ইও। এখন এর মধ্যে এই যে টপে যে অ্যাক্সিসটা, এটাকে জেড অ্যাক্সিস বলা হয়, এটাকে এক্স অ্যাক্সিস বলা হয়, এন্ড এটাকে ওয়াই অ্যাক্সিস বলা হয়। অথবা মাঝে মধ্যে এক্স আর ওয়াই, মানে হয় পিসটা এক্স অ্যাক্সিস হয়, না হলে রোলটা ওয়াই অ্যাক্সিস হয়, অথবা পিসটা ওয়াই অ্যাক্সিস হয়, না হলে রোলটা এক্স অ্যাক্সিস হয়। এটা হচ্ছে পরস্পরের মধ্যে ট্রান্সফার হতে পারে। বাট এগুলাকে ডাকা হয় রোল, পিচ অ্যান্ড ইও অ্যাক্সিস নামে। এখন আমরা দেখব যে প্রত্যেকটা অ্যাক্সিসের ঘূর্ণনগুলো আসলে দেখতে কেমন হয়। ওকে। এই দেখেন, এটা হচ্ছে পিচ, পিচ অ্যাক্সিসের ঘূর্ণনটা। আমরা আরেকবার দেখি। প্রথমে আমরা দেখবো হচ্ছে পিচ অ্যাক্সিসের ঘূর্ণনটা কেমন হয়। সো পিচ অ্যাক্সিস হচ্ছে এটা, ঠিক আছে, এই অ্যাক্সিসটা। সো এটার ঘূর্ণনটা কেমন হয় দেখেন। এই অ্যাক্সিসকে কেন্দ্র করে কিভাবে ঘুরতে পারে? এইভাবে। পিচ অ্যাক্সিসের ঘূর্ণনটা হয় এরকম। ওকে। এরপর আমরা রোল, এই যে গ্রিন কালারের যে অ্যাক্সিসটা আছে না, এই রোল অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরলে কেমন দেখায় দেখি। এই দেখেন, রোল অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরলে এরকম দেখায়। ওকে। সো এটা পিচ, এটা রোল। ওকে। এরপরে আমরা দেখব ইও অ্যাক্সিস যেটা, জেড অ্যাক্সিস যেটা, এই ইও অ্যাক্সিস কি কেন্দ্র করে ঘুরলে কেমন দেখায়। এইটা হচ্ছে ইও অ্যাক্সিস কে কেন্দ্র করে ঘুরলে এরকম দেখায়। তো আরেকবার দেখি। ওকে, এটা হচ্ছে ইও অ্যাক্সিস কে কেন্দ্র করে যখন ঘুরবে তখন এরকম দেখায়। সো পুরো জিনিসটাকে আমরা একসাথে এখন দেখব। প্রথমে পিচ, রোল, ইও। ওকে। আশা করি ক্লিয়ার তাদের। এই জিনিসটা আপনারা ভালো করে ভিডিওটা সুন্দর করে দেখবেন, বুঝবেন এরপর। ওকে। এখানে মাথা দিয়েও কিন্তু আমরা আসলে বুঝতে পারি পিচ, রো অ্যান্ড ইওর যে বিষয়টা। আপনি মাথাকে যখন উপর নিচ করবেন, এরকম যখন উপর নিচ করবেন, মানে আপনার মাথা আকাশের দিকে তাকাবেন, আবার মাথাটাকে নিচের দিকে নামাবেন, তখন এটা হচ্ছে পিচ অ্যাক্সিস। আবার যখন ডানে বামে মাথাটাকে ঘুরাবেন, তখন এটা হচ্ছে রোল অ্যাক্সিস। আর আপনার যে ইয়োটাকে যখন জাস্ট মানে ডানে বামে যখন ঘুরাবেন, আপনার পুরো মাথাটাকে যখন এভাবে ঘুরাবেন, দেখেন এটা এভাবে যখন ঘুরাবেন, তখন এটা হচ্ছে রোল অ্যাক্সিস। আর শুধুমাত্র থুতনিটা এদিকে ডানে, আর থুতনিটা বামে যখন ঘোরাবেন, তখন ওটা হচ্ছে আপনাদের ইও অ্যাক্সিস।
তো এই জিনিসটা একটু কনফিউজিং। ট্রাই করবেন ভিডিওটা দেখার। প্লেনের ভিডিওটা দিয়ে আসলে ইজিলি বোঝা যায়, ওটা একটু দেখার চেষ্টা করবেন। ওকে, এরপরে এই যে পুরা যা পড়লাম, যা জিনিস যেটা পড়লাম, পিচ, রোল অ্যান্ড হোয়াট এভার, এগুলো যেগুলো পড়লাম, এগুলাকে রোবটে ইউজ করা হয়। এখানে একটা ব্যালেন্স রোবট, সেলফ ব্যালেন্সিং রোবট আছে, অথবা একটা ডগ রোবট আছে। এই রোবটে এই পিচ, রোল অ্যান্ড ইওর যে লজিকটা, এটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। দেখেন, যখন হচ্ছে রোল যখন হবে, তখন রোবটটা কিন্তু এভাবে ঘুরবে। যখন পিচ হবে, তখন রোবটটা কিন্তু কি এরকম ভাবে ঘুরবে। মানে এখানে আসলে একে দেখানো সম্ভব না, আপনারা ওই চিত্রগুলা, ভিডিওটা মনে রেখে চিন্তা করেন যে তিনটা অ্যাক্সিসে ঘুরলে ওকে কেমন দেখাবে। এন্ড ওই যে ঘুরতেছে, এগুলা কিন্তু ডিটেক্ট করা আমার জন্য জরুরি। যেহেতু আমি রোবট নিয়ে কাজ করবো, আমার প্রত্যেকটা জিনিসের ডিটেকশন আমাকে জানতে হবে, কি রোটেট করতেছে নাকি সোজা যাচ্ছে নাকি বামে যাচ্ছে, এগুলা কিন্তু জানতে হবে। সো এগুলা মূলত আপনি জাইরোস্কোপের মাধ্যমে রোটেশনটা মেজার করতে পারবেন। সো দ্যাটস ইট, এতটুকুই আপনাদের লেকচারটা। ভালো করে পড়বেন। আমি তো এটা দিয়ে দিছি আপনাদের লেকচার, গুগল ক্লাসরুমে আপলোড করাই আছে। সো আসসালামু আলাইকুম।